মুখর বাংলায় ইন্দ্রাণীর সাথে। আজকে একান্তভাবেই একটি প্রসঙ্গে আমাকে যেতে হবে, তার কারণ প্রতিবাদ যদি আমার রক্তে থাকে তাহলে সেটা ঘরের মধ্যেও যেমন হবে, ঘরের বাইরেও হবে। দেখুন, একজন সৎ, সফল, প্রফেশনাল যে কোনো ব্যাপারে হতে গেলে তাকে অনেকটা পথ পেরোতে হয়। তো আমার যে সৎ সাংবাদিকতা, সেটা হয়তো অনেক দিনের পুরনো নাও হতে পারে, আবার হতেও পারে, কিন্তু সেটার জন্য অনেক কঠিন পথ কিন্তু আমি অনেক দিন ধরে অতিক্রম করছি। তাই এই প্রতিবেদনে আমার যে বক্তব্য, সেটায় আশা করি কোনো খাত থাকবে না। একজন সফল পুলিশ অফিসার, যিনি বেশ কিছুদিন আগে অবসর গ্রহণ করেছেন, তাকে একটি শাসকের পোষ্য চ্যানেল সারাদিন ধরে মেলাইন করার চেষ্টা করেছে। এটা দেখে একজন সাংবাদিক হিসেবে আমার নিজস্ব যে স্পেসটুকু আছে ইউটিউবে, সেখানে প্রতিবাদ করব, এটাই স্বাভাবিক। কিন্তু একজন সফল, সার্থক, সৎ, পরিশ্রমী পুলিশ অফিসার অবসরের পরেও কিন্তু ততটাই সৎ, পরিশ্রমী থাকেন। তাকে যদি এই দ্রোহকালে ঘুরিয়ে দেওয়ার জন্য, ইস্যু ঘুরিয়ে দেওয়ার জন্য শাসকের যে কটা পোষ্য চ্যানেল আছে তার মধ্যে অন্যতম একটি পোষ্য চ্যানেলের যদি এই অভিপ্রায় থাকে, তাহলে সেটা কেমন হয়? কেন বলছি এ কথা? আনিস খানের বাবার মুখে শুনেছিলাম একটা অভিযোগ, শোনা যায় যে এই পোষ্য চ্যানেলের কর্ণধার আনিস খানের সেই দুর্ভাগ্যজনক কাণ্ডের পর টাকা নিয়ে তার বাবাকে ম্যানেজ করতে গেছিল, শোনা যায় এই চ্যানেলের কর্ণধার। আর এই চ্যানেলের কর্ণধার আজকে সারাদিন ধরে যে প্রতিবেদন করছি, দিনটা পাল্টে গেছে, গভীর রাতে প্রতিবেদন করছি, আপনারা হয়তো সকালবেলা এটা পাবেন। সারাদিন ধরে বড় বড় অক্ষরে সিলেক্টেড ওয়েতে কিছু ভিডিওর অংশ দেখিয়ে একজন সৎ, উচ্চপদস্থ রিটায়ার্ড পুলিশ অফিসার, যিনি সারা জীবন সাদাকে সাদা, কালোকে কালো বলেছেন, যিনি রাজা, কতখানি উলঙ্গ বলতে এতটুকু দ্বিধা করেননি কোনো কালে, এই দ্রোহকালে তো বটেই, কোনো কালে তাকে মেলাইন করছে। তিলোত্তমার জন্য গণকনভেনশনে প্রেসিডেন্সির জিরো হলে তিনি আমন্ত্রিত হয়ে যে বক্তব্য রেখেছেন অনেকের সঙ্গে, সারাদিন ধরে 18 তারিখ সে বক্তব্য চলেছে, তার সিলেক্টেড অংশ এই চ্যানেল দেখিয়ে তাকে মেলাইন করেছে। এবং তিনি যা বলেননি তার উদ্ধৃতিতে বড় বড় অক্ষরে সেগুলো ছাপানো হয়েছে। তিনি যদি মানহানি করেন, চ্যানেল সামলাতে পারবে কি? এবারে আসি তিনি কি বলতে চেয়েছেন আর কিভাবে দেখানো হয়েছে। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলতে চেয়েছেন যে প্রফেশনাল আউটলুকে আরজি করের মতন একটি গমগমে, একটি প্রোটেক্টেড জায়গায় যখন এই কাণ্ড হয়, সেটা যত অস্বাভাবিক ততটা অস্বাভাবিক লাগে না যখন যদি সোনাগাছিতে এরকম কিছু শোনা যায় বা হয়। এই ধরনের একটা বক্তব্য তিনি তার বক্তব্যের মাঝখানে রেখেছিলেন, কিন্তু বক্তব্যের আগা মাথা কিছু না দেখিয়ে সিলেক্টেড অংশ দেখিয়ে তাকে সারাদিন ধরে মেলাইন করা হয়েছে। এবং সোনাগাছির যে দুর্বার যে সংস্থা, অনেক বছর ধরে যারা নিজেদের যৌনকর্মীদের আন্দোলন করে যাচ্ছেন, তাদের কোনো সম্পাদিকাকে পুরো ভিডিওটা না শুনিয়েই হয়তো তাকে ফোনের মাধ্যমে লাইভ এনে সেই পুলিশ অফিসারকে মেলাইন করার আবারও চেষ্টা হয়েছে। আমি সেই সম্পাদিকাকে বলবো দুর্বারের, যে আপনি বক্তব্যটা দয়া করে পুরোটা শুনবেন, তারপরে বক্তব্য রাখবেন, এটাই আশা করব। কারণ আপনাদের লড়াইয়ে কিন্তু এই ভদ্রলোক অনেক দিন জড়িত ছিলেন। তিনি তার ক্যাপাসিটিতে যখন ডিআইজি সিআইডি স্পেশাল ছিলেন, তখন নোডাল অফিসার হিসেবে এই রাজ্যের সমস্ত নির্যাতিতা মেয়েদের যত এনজিও ছিল
তাদেরকে তিনি সহায়তা করতেন তার ক্যাপাসিটিতে, সরকারি ক্যাপাসিটিতে। এবং এই ধরনের পুলিশ অফিসার শুধু দায় সারা কাজ করে না, তারা জান প্রাণ দিয়ে কাজ করে। তাই দুর্বার সংস্থার যিনি সম্পাদিকা আজকে ওই পোষ্য চ্যানেলে এসে কাদের মাখা তামাক খেয়ে ওই রিটায়ার্ড পুলিশ অফিসারকে, যাকে পশ্চিমবঙ্গের প্রত্যেকে চেনেন, তার আপামর পশ্চিমবঙ্গবাসী যাকে চেনেন, তাকে অতি সহজে মেলাইন করলেন, যেটার জন্য মানহানির মামলা কিন্তু হতেই পারে। চ্যানেলের নামেও হতে পারে। সংস্থার যিনি কর্ণধার দুর্বারের সম্পাদিকা, যিনি দায়িত্ব নিয়ে মেলাইন করেছেন ওই প্রাক্তন অফিসারকে, তিনিও কিন্তু একটু ভেবে দেখবেন যে এটা কী করলেন। এবারে আসি সেই চ্যানেলের একজন ডেপুটি এডিটর, যিনি সদ্য দীর্ঘদিন অন্য একটি চ্যানেলে ছিলেন, সদ্য ওই চ্যানেলে কী কারণে জয়েন করেছেন বলতে পারবো না, অনেকেই অনেক কথা বলেন। সেটিও একটি পোষ্য চ্যানেল ছিল, সেখান থেকে আবার ইনি এই পোষ্য চ্যানেলে এসেছেন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে আলাদা করে তার আক্রোশ ঝেড়েছেন। আক্রোশ ফলাতে গিয়ে ব্যক্তিগত অ্যাকাউন্টে সেই মৌপিয়াসী সাংবাদিক, তিনি একজন অভিজ্ঞ প্রাক্তন রিটায়ার্ড পুলিশ অফিসার, যাকে পশ্চিমবঙ্গবাসী ভীষণভাবে চেনে, তাকে নির্মমভাবে তার ক্যারেক্টার অ্যাসেসিন করেছে। দেখুন, মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বাড়িতে কারা পোস্টার মেরেছিল, তার এজলাস থেকে কাদের বিরুদ্ধে রায়গুলো বেরোচ্ছিল, সেটা পশ্চিমবঙ্গবাসী দেখেছে। কিন্তু সেখানেও মাননীয় বিচারপতি যে সিট গঠন করেছিলেন, কালিয়াগঞ্জ কাণ্ডের যে মেয়েটির প্রচুর অত্যাচার হয়েছিল, মৃত্যু হয়েছিল, সিট গঠন করেছিলেন, তাতে দুজন রিটায়ার্ড আইপিএস অফিসার এবং একজন অ্যাক্টিং আইপিএস অফিসারকে রেখে একটি সিট গঠন করেছিলেন। সেটা ডিভিশন বেঞ্চে গিয়ে শাসক যে সরকার, তার বিরোধিতা করাতে সেটা সিটটা ভেঙে যায়। সেই কেসটার কি অবস্থা আমরা কেউ জানি না। কিন্তু এই যে সাংবাদিক এই আরজিকর কাণ্ডে তাকে, তার স্পিচকে সিলেক্টেড ওয়েতে ভিডিও প্রকাশ করে তাকে মেলাইন করতে গিয়ে ওই সিটের কথাও উঠিয়ে এনেছেন। তাহলে বুঝুন যে কার বিরুদ্ধে রায়গুলো বেরোচ্ছিল, কারা তার বাড়িতে পোস্টার মেরেছিল, আর কার সেটা লেগে গেল কোন বিপ্লবী সাংবাদিকের গায়ে, যে এই কাণ্ডে, এই আরজিকরের দ্রোহকালের কাণ্ডে সেই পুলিশ অফিসারকে তার ডিরোজিও হলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্পিচের সিলেক্টেড অংশ দেখিয়ে তাকে মেলাইন করছেন, নানানভাবে মেলাইন করছেন এবং বলছেন যে তিনি হচ্ছেন সন্ধেবেলা জীবন্ত পুলিশের ম্যানুয়াল হয়ে বসে তিনি কি উচিত কি অনুচিত বলেন। এবার বলি সেই বিশিষ্ট সাংবাদিকের উদ্দেশ্যে কিছু কথা জানাই। একজন ভালো সাংবাদিক হতে গেলেও দীর্ঘ পথ অতিক্রম করতে হয়, যে কোনো প্রফেশনেই দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। একজন সফল ভালো পুলিশ অফিসার হতে গেলে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। যে ব্যক্তিকে আপনি ভদ্রলোক সম্বোধন করে কটাক্ষ করে অপমান করছেন, তাকে 32 বছরের একটা ঝকঝকে কেরিয়ার বহন করতে হয়েছিল অনেক শ্রম পরিশ্রমের বিনিময়। এবং সেই কারণেই মাননীয় বিচারপতিরা, রাজাশেখর মান্থার মতন মানুষজন, মাননীয় বিচারপতি সিটের মেম্বার হিসেবে তার নাম সিলেক্ট করেছিলেন বা নমিনেট করেছিলেন, যেটাকে শাসক দল নষ্ট করে দিয়েছে কাউন্টার ডিভিশন বেঞ্চে গিয়ে। তাহলে আপনি সেই খুচরো সাংবাদিকদের জন্য, মানে খুচরো যে নেতা, যে শাসক দলের নেতারা প্রত্যেক দিন সন্ধেবেলা এসে ঢক্কা নিনাদ করে, তাদেরই এক্সটেন্ডেড ভার্সন হয়ে কেন আপনি মেলাইন করছেন? আপনার ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, এই ব্যাপারটা প্রকাশ হয়ে যাওয়ার কি দরকার ছিল? যে পুলিশ অফিসারকে আপনি মেলাইন করছেন
তার পালকে রাজ্য সরকারের দেওয়া একটি পদক আছে আর রাষ্ট্রপতির দেওয়া একটি পদক আছে। এই পদকগুলো কোনো কলঙ্ক থাকলে পাওয়া যায় না। দীর্ঘদিন ধরে তারা নিরপেক্ষভাবে কাজ করে যায়, তাদের কোনো দিন মেরুদণ্ড উপহার পেতে হয়নি ছাত্রদের থেকে। 2004 সালে একটা ইলেকশন হয়েছিল। কি ইলেকশন? না, এই লোকসভার ইলেকশন। সেই ইলেকশনে সেই আমলে যে ইলেকশন কমিশন এক্সিস্টিং নদিয়ার এসপিকে সরিয়ে রাজ্য সরকারের দেওয়া যে তালিকা থাকে সেখান থেকে তুলে এনে এই অফিসারকে কিন্তু এই ইলেকশন কমিশন 2004 সালে নদিয়া জেলার এসপি করে তাকে গর্বিত করেছিল। যেমন সরকারকে গর্বিত করেছিল, যেমনি মানুষজনকে আশ্বাস দিয়েছিল। সেই ধরনের পুলিশ অফিসারকে, যিনি গোর্খাল্যান্ড আন্দোলনের সময় 53 দিন দার্জিলিংয়ে পড়েছিলেন তার পরিবারকে ছেড়ে, সেই ধরনের মানুষজনকে আপনার মতন সাংবাদিক কত সহজে ফেসবুকে তার চরিত্র হনন করছে। আসলে বিমল গুরুংয়ের মতন মানুষজন শাসকের অ্যাবসকন্ডারের খাতায় থাকে। সেই মানুষজনের ইন্টারভিউ আপনার মতন সাংবাদিকরা কেন প্রথম পায়? কোন রিসর্টে? শোনা যায় শাসকের প্রোটেক্টেড কোনো রিসর্টে দক্ষিণ 24 পরগনায়। সেখানে কিন্তু আপনার মতন সাংবাদিক সেই বিপ্লব করতে পেরেছিল, প্রথম ইন্টারভিউটা আপনি নিতে পেরেছিলেন। শাসক দলের সেকেন্ড ইন কমান্ডের ইন্টারভিউ, ঝকঝকে ইন্টারভিউ কেন আপনার মতন সাংবাদিকরা প্রথম পায় আর উচ্ছিষ্ট পরে অন্য লোকে পায়? সহজেই বোঝা যায়। আসলে একটা পোষ্য চ্যানেল ছেড়ে আপনার মতন সাংবাদিককে আরেকটা পোষ্য চ্যানেলে আশ্রয় নিতে হয় এই কারণেই। আসলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে যে ব্যক্তিগত অ্যাডভার্টাইজ হবে, ব্যক্তিগত বমি হবে, ব্যক্তিগত যা কিছু হবে, তার মধ্যে আপনি বলা নেই কওয়া নেই একজন প্রাক্তন যার অ্যাকসেপ্টেন্স আছে সোসাইটিতে, তার মতন প্রাক্তন একজন পুলিশ অফিসারকে তার ভার্সনটুকু না দিয়ে শুধু একটা সিলেক্টেড স্পিচের অংশ তুলে নিয়ে কটাক্ষ করবেন, এত সহজ কাজ আপনার মতন প্রিটেন্ড করে, নিরপেক্ষতার প্রিটেন্ড করেন আপনার মতন সাংবাদিকরা। ভান করা, নিরপেক্ষতার ভান করা সাংবাদিক, শাসক দলের হয়ে কথা বলা, শাসক দলকে প্রোটেক্ট করা আপনার একমাত্র কাজ। এইটাই আপনার কাজ। আপনি প্রাক্তন একজন বিচারপতি, যিনি একটি দলে এমপি হয়েছেন, তার সঙ্গে লাইভ তর্কাতর্কি করেছেন, আমরা দেখেছি। কিন্তু একজন প্রাক্তন পুলিশ অফিসার, যিনি অফিসিয়ালি কোনো দলে নাম লেখাননি, তিনি শাসককে উলঙ্গ বলতে জানেন, তার জন্য শাসকের অনেক অত্যাচার উনি সহ্য করেন। তাহলে কাকে খুশি করার জন্য আপনার মতো বিপ্লবী সাংবাদিক, ভণ্ড সাংবাদিক আপনার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে এত কাপুরুষের মতন কাজ করলেন? ভেবে দেখলেন। এবারে আসি আর একজনের কথায়। একজন চিত্র পরিচালক এই সময় সর্বভারতীয় কিনা বলতে পারবো না, কিন্তু বাংলার তো বটেই, বেশ কিছুদিন কাজ করছেন ফেসবুকে। তিনি ভীষণ সাবলীল। তিনি কত অভিনেত্রীর সঙ্গে কতভাবে প্রেম করেছেন, প্রেম করার সময় কি কি ঘটেছিল, এগুলো আমাদের সহ্য করতে হয়। সেলিব্রিটিদের যা কিছু বমি সেগুলো আমরা হজম করে নিই। তো সেখানেও একজন শ্রীযুক্ত শ্রীমান চিত্র পরিচালক, তিনিও কিন্তু আমন্ত্রিত হয়েছিলেন এবং সারাদিন ধরে দুপুর থেকে যে যার মতো বক্তব্য রেখে আগে পরে চলে গেছেন। এই পুলিশ অফিসার হয়তো তার বক্তব্য রেখে চলে যাওয়ার পরে শ্রীযুক্ত শ্রীমান চিত্র পরিচালক কথা বলেছেন, স্পিচ দিয়েছেন এবং তিনিও সমালোচনা করেছেন, নাম না করে হয়তো। কিন্তু সেই স্পিচেরও সিলেক্টেড অংশ বা তার উক্তি কোট আনকোট এই চ্যানেল প্রচার করেছে সারাদিন ওই পুলিশ অফিসারকে মেলাইন করার জন্য। এবার যে উক্তি
সেই পরিচালক করেছেন, সেই উক্তিটা আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। উক্তিটা এরকম ছিল যে আরজি কর যদি ডাক্তারবাবুদের কর্মক্ষেত্র হয়, তাহলে সোনাগাছি যৌনকর্মীদের কর্মক্ষেত্র। এই উক্তিটা বলে উনি সেই পুলিশ অফিসারকে নাম না করে তাকে যথেচ্ছ সমালোচনা করেছেন ওই ফোরামে। এবার সেই পুলিশ অফিসার দুটো জায়গার নাম শুধু করেছিলেন, একটা আরজি কর, শ্যামবাজারে স্টোন থ্রোয়িং ডিস্টেন্সে আরজি কর, কত গমগমে জায়গা, কত প্রোটেক্টেড জায়গা, তার কন্ট্রাস্টে উনি বোঝাতে চেয়েছিলেন সোনাগাছি। এবং সেই দুটোকে ওনার 9-10 মিনিটের স্পিচের মধ্যে একবারই উনি কন্ট্রাস্ট এনে বোঝাতে চেয়েছিলেন যে আমরা যারা অবাক হয়েছি যে একজন ডাক্তার, মহিলা ডাক্তার সেমিনার হলে প্রোটেক্টেড জায়গায় যেভাবে নির্যাতিতা হয়ে মৃত্যুর মুখে পড়েছেন, সেটা যতটা বিস্ময়, অবাক, অসম্ভব মনে হয়, সেটা সোনাগাছিতে কি মতন জায়গা হলেও হতে পারে। এবার সোনাগাছির বিবরণ কিন্তু উনি দেননি, অর্থাৎ কর্মক্ষেত্র, কাদের কর্মক্ষেত্র, এই যে ডট 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 ভেগ অংশগুলো যেগুলো প্রাক্তন পুলিশ অফিসার বলেনইনি, উনি ভাব সম্প্রসারণ করেছেন। বাবু, শ্রীমান বাবু যে পরিচালক, তিনি তার পরিচালকের যে ভাব সম্প্রসারণের ক্ষমতা, তাই দিয়ে তিনি ভাব সম্প্রসারণ করেছেন যে সোনাগাছি কাদের কর্মক্ষেত্র, যেটা ওই অফিসার বলেননি। ওই অফিসার তার প্রফেশনাল আউটলুক থেকে দুটো জায়গাকে কন্ট্রাস্টে রেখে তুলনা করেছিলেন যে কোনটা স্বাভাবিক হলেও কিছুটা হতে পারে আর কোনটা একেবারে অসম্ভব। এবার বলি, শ্রীযুক্ত শ্রীমান পরিচালক মহাশয়কে আপনার দীর্ঘদিনের যে সৃষ্টিকর্ম, আমার মতন একজন সাধারণ মানুষ হয়তো দেখে উঠতে পারেনি ছবিগুলো, হয়তো কোনো সময় কোনো গানের অংশ আমি দেখেছি, আপনার ছবিগুলোর অংশবিশেষ দেখেছি, হয়তো কোনোটা একটু চোখেও পড়েছে আমার মতন সাধারণ লোকের। কিন্তু আমার মনে হয়েছে যে একজন চিত্র পরিচালকের সব থেকে আগে যেটা দরকার আমার সাধারণ দৃষ্টিতে, সেটা হচ্ছে সেন্সিটিভিটি, সংবেদনশীলতা। আপনি দুটো কর্মক্ষেত্রকে গ্লোরিফাই করেছেন একভাবে। আমি একজন মহিলা হিসেবে বলছি, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মতন পরীক্ষাগুলো দিয়ে একজন মেধাবী মেয়ে যখন ডাক্তার হয় এবং যখন পিজিটির জন্য তৈরি হতে থাকে, একদিকে সেবা করছে আর একদিকে সে এমটি হবে, তারপরে যে প্রফেশনটা সে করে চালায়, সেটা তার গর্বের যতটা, আনন্দের যতটা। আর ঠিক সেই মেধাবী একটি মেয়ে আমাদের সোসাইটির কারণে বাধ্য হয়ে যখন সোনাগাছির কর্মক্ষেত্রে ঢোকে, বাধ্য হয়ে একটা মেয়ের অন্তর দিয়ে যদি আপনি সেই চিত্র পরিচালনাটা করতে পারেন, যেটা লাভ সোনিয়া ছবিটায় 6-7 বছর আগে কিছুটা দেখানোর চেষ্টা হয়েছে এবং কিছুটা শুটিং সোনাগাছিতেও হয়েছিল। রিচা চাড্ডা ছিল, রাজকুমার রাও ছিল, মৃণাল ঠাকুর ছিল, লাভ সোনিয়া, কিছুটা সম্ভবত শুটিং আমাদের সোনাগাছিতে হয়েছে। অর্থাৎ দুটো কর্মক্ষেত্রে যে এক করে ফেলেছেন আপনি, একটা আমরা সোসাইটিরা বাধ্য করেছি সেই মেয়েকে সোনাগাছির কর্মক্ষেত্র বেছে নিতে। সে হয়তো বুকে আগুন কষ্ট নিয়ে হাসি মুখে সেই কর্মটা করে, আর সেই কর্মটাকে কর্মের দাবিতে আন্দোলন করতে হয় তাকে কর্মের দাবি পাওয়ার জন্য, যেটা আরজি করের কর্মক্ষেত্রে লাগে না। সে আরজি করের কর্মক্ষেত্রে একটা মেয়ে যে গর্বের সঙ্গে সারা জীবন কাজ করে,
সেই একই গর্বে সেই একই আনন্দে সোনাগাছিতে কাজ করে না। তার জন্য একটা সেন্সিটিভ মন চাই শ্রীযুক্ত শ্রীমান বাবু। সেই পরিচালনা আপনি যদি করতে পারেন, আপনাকে সাহায্য করবে সেই লাভ সোনিয়া ছবিটা, যেটা হয়তো অনেক পুরস্কারও পেয়েছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার একার লড়াই, আপনারা সঙ্গে থাকবেন, লাইক করবেন, ডিসলাইক করবেন, সাহস করে কমেন্ট করবেন, কাপুরুষের মতন লুকিয়ে থাকবেন না। ধন্যবাদ।